আকাশবাণী 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকে প্রধান শিরোনাম, দর্জির বাড়িতে ইডি হানায় কোটি কোটি টাকার হতেশ, আলোড়ন বর্ধমানে। শুধুই বড় বড় ভাষণ, প্যান্টে বাথরুম হয়ে যাবে, বাংলাদেশের উদ্দেশ্যে শুভেন্দু। চাকরি চাইলে আমার সঙ্গে যৌন সম্পর্ক করো, দাবি শুনে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে চড় মেরে শায়েস্তা করলেন মহিলা। মমতার সবুজ সংকেত, তৃণমূলে ফেললেন প্রাক্তন বিধায়ক, উত্তরপাড়ায় নতুন সমীকরণ। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ভারত সীমান্তে এগোচ্ছে বাংলাদেশিরা, রওনা দিল সেনার গাড়িও। কি হচ্ছে আসলে? ফিরে দেখা দুর্নীতির মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কেজরিওয়াল জামিন পেলে পার্থ কেন নয়, সওয়াল করতেই সিবিআই বলল, হেলায় ওড়ানো গেল না। মে মাস থেকেই ধীরে ধীরে দখল হয়েছে কলকাতা। নয়া রিপোর্টের নিশ্চিন্তে নেই বাংলা, চূড়ান্ত তৎপরতা। এসবিআইতে বিস্ফোরক আর্থিক দুর্নীতির অভিযোগ, সিবিআই এর ভূমিকার তীব্র ক্ষুব্ধ বিচারপতি, প্রবল শোরগোল। বিস্তারিত। একেবারে সাত সকালেই এক দর্জির বাড়িতে ইডির আধিকারিকেরা হানা দিলেন, আর তারপরে শহর জুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বর্ধমানের লস্কর দিঘি পূর্ব এলাকায় হাসান আলী নামে এক দর্জির বাড়ি। এই দিন সেখানে ইডির আধিকারিকেরা তিনটি গাড়িতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাড়ি ঘিরে ফেললেন। বাড়ির ভিতরে শুরু হয় তল্লাশি অভিযান। পাড়া প্রতিবেশীরা ঘুম থেকে উঠে রীতিমতো হতবাক হয়ে যান। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাসান আলী নামে ওই ব্যক্তি বিদেশে কাজে গিয়েছিলেন। তারপর সেখান থেকে ফিরে প্রায় বছর দুয়েক আগে বাড়ি লাগোয়া জায়গায় টেলারিং এর দোকান খোলেন। সেই টেলারিং সেন্টারে ঢুকে এদিন আধিকারিকেরা দীর্ঘক্ষণ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালান। বর্ধমানের জিটি রোড সংলগ্ন এলাকায় শহরের ঘন বসতিতে লস্কর দিঘি পূর্বপাড়া, সেখানে হাসান আলীর বাড়ি ও টেলারিং সেন্টার। সকাল প্রায় 9টা নাগাদ তিনটি গাড়িতে ইডির 5 জন আধিকারিক ওই বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে চলে অভিযান। সূত্রের খবর, সারা বাড়িতে তল্লাশি চালানো হয়। ব্যাংকের পাসবই থেকে শুরু করে আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র খুঁটিয়ে দেখার কাজ চলে ভিতরে। একই সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ। জানা যাচ্ছে, হাসান আলী দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। তবে কি কাজ করতেন সেসব নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বছর দুয়েক আগে তিনি বর্ধমানে ফিরে আসেন, বাড়িতে খোলেন টেলারিং সেন্টার। তার আগে বাড়ি ভাড়া দিয়ে চলে গিয়েছিলেন। তবে যতটুকু জানা যাচ্ছে, হাসান আলী ব্যাংক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত কোটি কোটি টাকার সন্ধান পেয়েই ইডির আধিকারিকেরা এদিন সরাসরি বাড়িতে হাজির হন। এখানে শেষ নয়, ইডির কাছে খবর ছিল হাসান আলী নামে টেলারিং মালিকের একাধিক নিকট আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রয়েছে। সেই টাকার সঙ্গে হাসান আলীর যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখেন ইডি আধিকারিকেরা। মঙ্গলবার বেলায় অভিযান চলাকালীন প্রায় জনা 10 আত্মীয়কে বাড়িতে ডেকে পাঠানো হয়। তাদের আধার, ভোটার, ব্যাংকের যাবতীয় নথি নিয়ে হাজির থাকতে বলা হয়। একে একে তাদেরকে আসতেও দেখা যায়। যে বাংলাদেশের কিছু নেই, তারা আবার ভারত বিদ্বেষী মন্তব্য করতে শুরু করেছেন। এমন সমস্ত কথা বাংলাদেশের কেউ কেউ বলেছেন যে ভারতকে খাটো করার প্রয়াস দেখানোর চেষ্টা হচ্ছে। আর সে জায়গায় দাঁড়িয়ে ভারত দয়া না করলে যে বাংলাদেশ টিকে থাকতে পারবে না, এটা হয়তো এই সমস্ত গর্জন দেওয়া নেতারা ভুলে গিয়েছেন। তাই এবার হাসি মারায় যে সমস্ত রাফেল আছে তার কথা উল্লেখ করে বাংলাদেশের গর্জন তর্জন করা, ভারত বিদ্বেষী মন্তব্য করা নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আরে ওদের আছেটা কি? আমি গতকালও বলেছি, আজকে আবারও বলছি এবং সংযত ভাবেই বলছি, হাসিমারায় রাফেল রাখা আছে। একটার একটু শব্দ হলে ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে। মধ্যপ্রদেশের গালিওর থেকে একটি অবাক করে দেওয়া ঘটনার সামনে আসছে, যেখানে একটি লোক নির্মাণ বিভাগের এক ইঞ্জিনিয়ারকে এক নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে চড় মেরে শাস্তি দেওয়া হচ্ছে। অভিযোগ করা হচ্ছে, ইঞ্জিনিয়ার ওই নারীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অনৈতিক আচরণ করেছেন। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন এবং ওই নারীর পরিবারের সদস্যরা ইঞ্জিনিয়ারকে ধরে শাস্তি দিতে মারধর করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঘটনা রবিবার ঘটেছে এবং এর ভিডিও সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিযুক্ত পিডব্লিউডি কর্মচারীর নাম দাতিয়া এলাকার বাসিন্দা রামস্বরূপ কুশওয়াহ, যিনি ভাবরায় সাব ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। পীড়িত নারীর অভিযোগ করেছেন, চাকরির নাম করে তাকে প্রতারণা করা হচ্ছে। তার অভিযোগ, ইঞ্জিনিয়ারকে একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে চেষ্টা করেছিলেন। পীড়িতা আরও অভিযোগ করেন, এই যে ইঞ্জিনিয়ার তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখার পরিবর্তে তিনি শারীরিক হয়রানি শুরু করেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঘটনা রবিবার ঘটেছে এবং এর ভিডিও সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিযুক্ত পিডব্লিউডি কর্মচারীর নাম দতিয়া এলাকার বাসিন্দা শামসারূপ কুশওয়াও, যিনি ভাবডায় সাব ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। পীড়িত নারীর অভিযোগ করেছেন চাকরির নাম করে তাকে প্রতারণা করা হয়েছে। তার অভিযোগ, ইঞ্জিনিয়ার তাকে একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করেছিলেন। পীড়িত আরও অভিযোগ করেন যে ইঞ্জিনিয়ার তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সঙ্গে প্রতিশ্রুতি রাখার পরিবর্তে তিনি শারীরিক হয়রানি শুরু করেন। যখন তিনি এর প্রতিবাদ করেন এবং অভিযোগ করার হুমকি দেন, তখন অভিযুক্ত তাকে ভয় দেখানোর চেষ্টা করেন। এতে তিনি সাহসিকতার সঙ্গে এক অপকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকেদের সাহায্য নেন। স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে ধরে ক্ষোভে তাকে চর মেরে শাস্তি দেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘটনাটির আসল গুরুত্বকে সামনে এনেছে। খালিয়ত পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। এই অভিযুক্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অশালীন আচরণ ও অন্যান্য সম্পর্কিত ধারায় মামলা দায়ের করেছে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে এই মামলায় সমস্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযুক্তকে দ্রুত আদালতে পেশ করে শাস্তি নিশ্চিত করা হবে। তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন, আবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েও 2021 সালের বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হলো। শেষ পর্যন্ত ফের এই তৃণমূলেই ফিরে এলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। প্রাক্তন বিধায়ক তৃণমূলে ফিরে আসার পর উত্তরপাড়া কেন্দ্রে নতুন কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হলো কিনা তা নিয়ে জল্পনা শুরু হচ্ছে শাসক দলের স্থানীয় নেতৃত্বের মধ্যে। 2016 সালের উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন প্রবীর ঘোষাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন হিসেবেই পরিচিত ছিলেন তিনি, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের মুখে দিল্লি গিয়ে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগদান প্রবীর ঘোষাল। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন। ভোটে পরাজয়ের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে প্রবীর ঘোষালের, বরং বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল প্রবীর ঘোষালকে। ইঙ্গিতপূর্ণভাবে প্রবীর ঘোষাল আরো বলেন, রাজনীতির লোক আমি নই, এরপর সময় বলবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ফলে 2026 সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় তৃণমূলের টিকিটে শেষ পর্যন্ত কে পাবেন তা নিয়েও চর্চা শুরু হচ্ছে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে। কারণ বিধায়ক থাকলেও কাঞ্চন মল্লিকের সঙ্গে অনেকদিন ধরেই এলাকার তৃণমূল নেতৃত্বদের দূরত্ব বেড়েছে। এ বিষয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 7ই নভেম্বর শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি হয়েছিল। প্রায় 1 মাস পর আজ ওই মামলার শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। এদিন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ঘটনা হলো, বিনীতের বিরুদ্ধে অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার নামে তিনি প্রকাশ্যে বলেছিলেন, সে ব্যাপারেই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তাই মামলা প্রত্যাহার করার অনুমতি দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রসঙ্গত, গত 9 আগস্ট আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর তার নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগ ওঠে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। এই অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। ব্যাপারে নোটিশ ইস্যু করতে বলেছিলেন প্রধান বিচারপতি টিএমসি জ্ঞানামের বেঞ্চ। নির্যাতিতার নাম বলা হলে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করতে পারবে বলে আদালতে জানায় কেন্দ্র। আরজিকর কাণ্ডে কলকাতায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা ভাঙার অপরাধে কোনো ব্যবস্থা নিতে হয়, তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যের নিয়মেই হতে পারে বলে কলকাতা হাইকোর্ট জানায় কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। দ্রুত গতিতে ছুটছে ভারতীয় জওয়ানদের গাড়ি, কোথায় যাচ্ছেন তারা, এই প্রশ্নই যখন মাথা চাড়া দিচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকার বাসিন্দারা, তখন জানালেন গাড়িগুলি রওনা দিয়েছে সীমান্তের দিকে। গাড়িগুলি রওনা দিচ্ছে আসলে বিএনপির তরফে ডাক দেওয়া হয়েছে লং মার্চের। আগরতলা সীমান্তে সেই মতো এগোচ্ছে বাংলাদেশি লোকজন। কোন রকম উত্তেজনা এড়াতে তৎপর ভারতীয় সেনা একের পর এক সেনাবাহিনীর গাড়ি সরিয়ে দিয়ে যাচ্ছে 7 সিস্টারের অসম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মিজোরামের পথে। বস্তুত ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ করছে বিএনপির 3 সংগঠন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকত ভারত সীমান্ত অর্থাৎ ত্রিপুরা থেকে লং মার্চ। এই লং মার্চে থাকছে বিএনপির 3 সংগঠন, যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক। তবে কর্মসূচিতে সরাসরি এই বিএনপির মূল সংগঠন নারায়ণগঞ্জ নরসিংদী হয়ে সন্ধে নাগাদ আখাউড়ায় পৌঁছাবে লং মার্চটি। যে কোনো ধরনের উত্তেজনা এড়াতে তার আগে তৈরি হচ্ছে
করেছে ভারতীয় সেনাও। জানা যাচ্ছে বাংলাদেশের তরফে ভারত বিরোধী একাধিক বিবৃতি জারি করার পরেই একের পর এক সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে সেখানে, জানিয়ে গুঞ্জন সাধারণ মানুষের মধ্যে। ধূপগুড়ির বাসিন্দা মজিবুল আলম বলেন, বাংলাদেশ থেকে ভারত বিরোধী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তার মধ্যে গত দুদিন ধরে লাইন দিয়ে সেনাবাহিনীর গাড়ি অসমের দিকে যাচ্ছে, যা দেখে তো মনে হচ্ছে যুদ্ধ লেগেই যাবে। আমরাও দক্ষিণে দারুণ দুশ্চিন্তায়। গাড়ি অসমের দিকে যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে। যদি যুদ্ধ লাগে কি হবে? আরো এক বাসিন্দা বাপ্পা বসাক বলেন, বাংলাদেশিরা হুমকি দিচ্ছে কলকাতা দখল করে নেবে, কখনো বলছে সেভেন সিস্টার দখল করবে। লং মার্চ শুরু করেছে ওরা ত্রিপুরার উদ্দেশ্যে বলে শুনেছি। বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হতে পারে, তাই সে কারণে হয়তো সেনাবাহিনীর গাড়ি যুদ্ধ সামগ্রী নিয়ে আসার দিকে অসমের দিকে যাচ্ছে ধূপগুড়ি হয়ে। 2024 সালে ভারতের রাজনৈতিক দুনিয়ায় বহু উল্লেখনীয় ঘটনা ঘটে গিয়েছে। তার মধ্যে অন্যতম হলো দুর্নীতির মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সূত্র মারফত জানা যাচ্ছে, 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গত 29 জানুয়ারি বুধবার সন্ধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে তার মালিকানাধীন একটি জমির সাথে সম্পর্কিত। এই মামলায় ইডি দাবি করেছিল যে তিনি ভারতীয় সেনাবাহিনীর বেআইনিভাবে মালিকানাধীন জমি বিক্রি করে অপরাধের অর্থের মাধ্যমে সম্পত্তি কিনেছিলেন। অন্যদিকে হেমন্ত সোরেন এই অভিযোগ অস্বীকার করেন। অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা একে একেই পাচ্ছেন জামিন। শুধু একা পড়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মিলছে না জামিন। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, কার্যত সব জায়গায় ভর্ৎসিত হয়েছেন তিনি, মিলছে না জামিন। সোমবারও ছিল পার্থ জামিন সংক্রান্ত মামলা। সেই মামলায় এবার পার্থকে কিং মেকার আখ্যা দিল সিবিআই। এদিন আদালতে পার্থর আইনজীবী সওয়াল করেন, অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাশালী, তাও তাকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টিরও সদস্য নয়, তাকে জামিন দেওয়া হোক। পাল্টা সিবিআই এর আইনজীবীর বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় কিংমেকার। এই মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। বস্তুত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা এবং শান্তি প্রসাদ সিনহার জামিনের আবেদনে ভিন্ন মত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। উল্লেখ্য, এর আগে শীর্ষ আদালতে জামিন চাইতে গিয়ে ভর্ৎসনা শুনতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর নিম্ন আদালতেও ভর্ৎসিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে তা নির্ধারণ করার ইখতিয়ার কে দিয়েছে পার্থর আইনজীবীকে প্রশ্ন করেছিলেন বিচারক। বাংলাদেশের ইস্যুতে এপার বাংলা আর নিশ্চিন্তে থাকতে পারল না। জঙ্গি নেটওয়ার্ক ওপারে জাল ছড়াচ্ছে এপারে। সূত্রের খবর, মে মাসেই ঢুকেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্য। 7 মাসে কি জাল ছড়িয়ে ফেললো তারা? বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরিয়ের সংগঠন কি ছড়িয়েছে এই রাজ্যেও? সাম্প্রতিক কিছু তথ্যের উপর ভিত্তি করে অশনি সংকেত দেখছেন গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে পৌঁছেছে সুনির্দিষ্ট তথ্য। বাংলাদেশের জুলাই বিপ্লব শুরুর আগের ঘটনা। এবছর মে মাসের 23 তারিখ মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে আসে 2 যুবক। বৈধ পাসপোর্ট নিয়ে এসেছিল তারা। একজনের নাম সাব্বির আমির, অন্যজনের নাম রিদওয়ান মারুফ। প্রসঙ্গত, বাংলাদেশ প্রাক্তন সেনাকর্মীরা কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন, তাতে বাংলাদেশে বয়ে গিয়েছে মিমের ঝড়। কিন্তু এই বিষয়টাকে হেলায় উড়িয়ে দেওয়া যায় না, তার যুক্তিও দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন। এ বিষয়ে তিনি কেন্দ্রকে অবগত করেছিলেন। ফের সিবিআই ভূমিকায় অসন্তোষ। কলকাতা হাইকোর্টের সিবিআই কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অভিযোগ জানাচ্ছে সেখানে সেই ব্যাংকের কর্মীরা যুক্ত থাকতে পারেন। সিবিআই তদন্তের অনুমতি রাজ্য দেবে না কেন? সিবিআই এর এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। সিবিআই এই মামলার তদন্ত করতে চান না বলে এই ধরনের কৌশল গ্রহণ করছে। সিবিআই যে মামলায় মান করবে তদন্ত করবে, আর যে মামলায় ইচ্ছে করবে না সেই মামলার তদন্ত ভার গ্রহণ করবেন না, এটা হতে পারে না। মন্তব্য বিচারপতির। সমস্ত মামলা তদন্ত করছেন আর এই মামলার সময় বলছেন যে রাজ্যের অনুমোদন প্রয়োজন। প্রশ্ন বিচারপতির। তারা এই মামলা এড়িয়ে যেতে চাইছে কারণ সিবিআই এর উপর এমনই এক অন্য কাজের চাপ রয়েছে। সওয়াল রাজ্যের। 2022 সালে সিবিআই এর তরফ থেকে সিবিআই এর কাছে আর্থিক দুর্নীতির একটি অভিযোগ জানানো হয়। প্রায় 2 বছর ধরে সিবিআই জানায় যে 2018 সাল থেকে রাজ্য সিবিআই তদন্তের ক্ষেত্রে যে আগের সম্মতি ছিল তা প্রত্যাহার করে নিয়েছে। তাই এসবিআই এর মামলার তদন্ত শুরু করতে গেলে রাজ্যের অনুমোদন লাগবে। আরবিআই এর গাইডলাইন অনুযায়ী 6 কোটি টাকার উপরে দুর্নীতি হলেই ব্যাংকগুলোকে সিবিআই এর কাছে অভিযোগ জমা দিতে হয়। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এসবিআই। যদি সিবিআই কি কোনো রকম প্রাথমিক অনুসন্ধান করে থাকে তাহলে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। নির্দেশ বিচারপতির। আগামী 21 জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। যদি দেখা যায় যে এই আর্থিক দুর্নীতির প্রাথমিকভাবে এসবিআই এর কোনো কর্মী যুক্ত রয়েছেন তাহলে তো রাজ্যের কোনো আপত্তি থাকার কথাই নয়। এমনই মন্তব্য বিচারপতির। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।